১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ২ লাখ সৈন্য, ২,৮০০টি ট্যাঙ্ক এবং ৩৮০টি জঙ্গি বিমান এবং অত্যাধুনিক সব সমরাস্ত্র নিয়ে ইরানে আক্রমণ করে সাদ্দাম হোসেনের ইরাক। ইরানে তখন ইসলামী বিপ্লব পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা চরমে, আর এই সুযোগটাই নিতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন। আক্রমণের শুরুর দিকে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিলেন তিনি। দখলে নিতে পেরেছিলেন প্রায় ১০,০০০ বর্গমাইলের ইরানি ভূখণ্ড। কিন্তু সামরিক অভিযান শুরুর ২ মাসের মাথায় সাদ্দাম হোসেন দেখতে পেলেন যে তাদের গতি আচমকাই থেমে গেছে। কোথা থেকে যেন আরো ২ লাখ যোদ্ধা যোগ দিয়েছে ইরানি বাহিনীতে। তবে তাদের হাতে কোনো অত্যাধুনিক সমরাস্ত্র নেই, কিন্তু তাদের এই তীব্র তোপের মুখে পড়ে তাদের দখলকৃত অঞ্চলগুলো রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। সেদিন সামরিক অবস্থান কিংবা রাজনৈতিক মতভেদ ভুলে ইরানের সর্বস্তরের মানুষ সদ্য প্রতিষ্ঠিত ইসলামিক রিপাবলিকের সার্বভৌমত্ব রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিল পরাক্রমশালী সাদ্দাম হোসেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে, যাদের কোনো মৃত্যু ভয় নেই। মজার ব্যাপারটি হচ্ছে, ওই যুদ্ধে আরব দেশগুলো ইরাকের পক্ষ তো নিয়েছিলই, এমনকি আমেরিকাও ইরাককে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করতেছিল। সমস্ত মুসলিম কান্ট্রি এবং আমেরিকার সহযোগিতা থাকা সত্ত্বেও ৮ বছরের এই যুদ্ধে ইরাক তেমন কিছুই লাভ করতে পারেনি, উল্টে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটাই বেশি। অন্যদিকে ইরানেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু সেটা ইরাকের তুলনায় অনেক কম। সর্বোপরি কোনোভাবেই ইরানকে কাবু করতে পারেনি ইরাক। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে বিরোধ চলতেছে ইরানের, কিন্তু ২০২৪ সালে সেটা চরম মাত্রা ধারণ করেছে। আজকের ভিডিওতে আমরা মূলত ইসরায়েল এবং ইরানের এই দ্বন্দ্ব কিভাবে শুরু হলো সেটা জানার চেষ্টা করব এবং দুই দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। এছাড়াও এটা জানার চেষ্টা করব যে ইসরায়েল কেন ইরানকে এত ভয় পায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। চলতি বছরেরই ১লা এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়ে ইরানের রেভলিউশন গার্ডের ৮ কর্মকর্তা সহ ১৬ জনকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিবাদে প্রথমবারের মতো ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর গত জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি এক বোমা হামলায় নিহত হয় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল ধানিয়া, এবং গত ২৭ সেপ্টেম্বর লিবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় লিবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। একই সঙ্গে মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরসানো। আর এরই প্রতিশোধ নিতে তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শহরগুলোকে লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর প্রতিরোধে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এর জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে, যে কারণে আশঙ্কা করা হচ্ছে দেশ দুটির ভিতর সংঘাত চূড়ান্ত রূপ নিতে পারে, অর্থাৎ ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইসরায়েল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল সহজেই আক্রমণ চালাতে পারে, তবে ইরানের সশস্ত্র বাহিনী এবং অত্যাধুনিক সব অস্ত্রের কাছে কতক্ষণ টিকে থাকতে পারবে ইসরায়েল? ইসরায়েলের পরিণতিও কি শেষ পর্যন্ত ইরাকের পথেই হাঁটবে? আর কেনই বা ইসরায়েল ইরানকে এত ভয় পায়, এবং দুই দেশের সামরিক শক্তিই বা কত? কোন দেশ এগিয়ে আছে সামরিক শক্তির দিক দিয়ে? চলুন এইসব প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। সামরিক শক্তির দিক বিবেচনা করলে সবাই ইরানকে ইসরায়েল থেকে এগিয়ে রাখবে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে ইরান। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর তালিকায় ইরানের অবস্থান ১৪তম এবং ইসরায়েলের ১৭তম। এর বিস্তারিত যাওয়ার আগে ইরানের হাতে থাকা একটি মারাত্মক অস্ত্র সম্বন্ধে জেনে আসা যাক। অনেকেই হয়তো এই বিষয়টা শুনে একটু অবাক হবেন যে ইরান চাইলে সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। হুরমুজ প্রণালী। পারস্য উপসাগরের ৩০ মাইল দৈর্ঘ্যের এই প্রণালীকে ভূরাজনীতিতে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। এই প্রণালী ছাড়া পারস্য উপসাগরের সমুদ্রপথে সারা বিশ্বের সাথে যোগাযোগের আর কোনো পথ নেই। আর এই পারস্য উপসাগরের পার্শ্ববর্তী ৮টি দেশ পূরণ করতেছে সারা বিশ্বের তেল চাহিদার ১৫%। অর্থাৎ এই প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানির অভাবে মুখ থুবড়ে পড়বে বিশ্বের বড় বড় দেশের সব অর্থনীতি। আর এই হুরমুজ প্রণালীর কারণে ইরান যেমন একটা বাড়তি সুবিধা পেয়েছে, ঠিক তেমনভাবে যুক্তরাষ্ট্র ইরানের লাগাম টেনে ধরার জন্য ওই অঞ্চলে অতিরিক্ত সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পারস্য উপসাগরের উপকূলীয় দেশগুলোতে, বিশেষ করে ওই ৮টি দেশগুলোর ইরান বাদে বাকি ৭টিতে কয়েক ডজন সামরিক ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটিগুলোর মধ্যে সবথেকে বড় বিমান ঘাঁটিটি কাতারে অবস্থিত। যুক্তরাষ্ট্রের এরকম সতর্ক অবস্থান বুঝতে পেরে ইরানও তার ভূমি থেকে সমুদ্র নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থা বিনিয়োগ করেছে, যে মিসাইল ব্যবহার করে ওই সমুদ্র পথের প্রণালী দিয়ে যাতায়াতরত জাহাজগুলোর উপর সহজেই আক্রমণ
চালাতে পারবে ইরানের রাজধানী তেহরান। পাশাপাশি ইরানের সঞ্চয়ে আছে বিপুল সংখ্যক জলমাইন, যা ব্যবহার করে অনির্দিষ্টকালের জন্য হুরমুজ প্রণালীর 50 কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারবে ইরান। আর একবার ইরান এই সম্পূর্ণ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারলে যে কোনো যুদ্ধে যে তারা খুব সহজেই খুব ভালো একটা পজিশনে থাকবে এটা বলাই যায়। যাই হোক, এবার ইসরায়েল এবং ইরানের সামরিক শক্তির ব্যাপারে আলাপ আলোচনা করা যাক। প্রতিরক্ষা খাতে দুইটি দেশই খুব সক্রিয়, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের থেকে ইসরায়েল দ্বিগুণেরও বেশি টাকা খরচ করে। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন অনুযায়ী সৈন্য সংখ্যার হিসাবে ইরান এগিয়ে আছে ইসরায়েলের তুলনায়। ইসরায়েলের 6,70,000 সেনার বিপরীতে ইরানের নিয়মিত সেনার সংখ্যা 11,80,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য আছে 3.5 লাখ এবং ইসরায়েলের আছে 4,65,000। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকেও ইসরায়েলের তুলনায় অনেকটাই এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে 1370টি এবং ইরানের রয়েছে 1996টি। ইসরায়েলের সাজোয়াজান আছে 43,400টি এবং ইরানের সাজোয়াজান রয়েছে 65,765টি। আর্টিলারি সক্ষমতার দিক থেকেও এগিয়ে আছে ইরান, তবে আকাশপথে যুদ্ধের দিক থেকে এবং যুদ্ধবিমানের দিক থেকে এগিয়ে আছে ইরানের তুলনায় ইসরায়েল। যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের দিক থেকেও এগিয়ে আছে ইসরায়েল, তবে নৌপথে আবার এগিয়ে আছে ইরান। তবে সব দিক বিবেচনায় ইসরায়েলের থেকে অনেকটাই এগিয়ে আছে ইরান। তাই ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে ইসরায়েলেরই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো রহস্যময় ভিডিওতে। হ্যাঁ, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।